হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সংকলিতা ক্লাস 9-10-এর আইসিএসসি বোর্ডের বামা গল্পটি পড়াবো। যেহেতু বামাটা ক্লাস 9-এ পড়ানো হয়েছে, আবার ক্লাস 10-এও এটা বোর্ডে থাকে, আইসিএসসি বোর্ডের থাকে, এবং তাই এই গল্পটা তোমাদের পড়িয়ে দিচ্ছি আজকে। 2027-এ যারা বোর্ড পরীক্ষা দেবে, ক্লাস 10-এর আইসিএসসি বোর্ড পরীক্ষা দেবে, তাদের কিন্তু বামাটা থাকবে। খুবই ইম্পর্টেন্ট বামা, তাই বামাটা ভালো করে তোমরা একটু পড়ে নিও। বামা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর মূল গ্রন্থ হলো তালনবমী। তালনবমী হলো মূল গ্রন্থ, এখান থেকে বামা গল্পটি নেওয়া হয়েছে। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। আমার মানে এখানে লেখক নিজেকেই বলতে চেয়েছেন, যখন 22-24 বছর বয়স, 22 থেকে 24 বছর বয়স, তখন তিনি নানা দেশ বেড়ানোর একটা কাজ পেয়েছিলেন। অদৃষ্ট মানে ভাগ্যে জুটে গেছিল। সেটা কিসের কাজ জুটে গেছিল? সেটা হলো আমি দৈব ঔষধের মাদুলি। মাদুলি নিশ্চয়ই তোমরা জানো, তাবিজ যেটাকে বলা হয়, সেই দৈব ওষুধ। দৈব ওষুধ মানে ঈশ্বরের কোনো জিনিস, মানে প্রসাদী ফুল বা ঈশ্বরের কে অর্পণ করা হয়েছে কোনো মানত, বা সেই হিসেবে পুজো করা হয়েছে, সেই ফুলটা ওই মাদুলিতে ভরে সেটা দেওয়া হতো। এবং এতে মনে হতো যে এই দৈব ঔষধে অনেকেই বিশ্বাস করতেন, বা এখনো করেন, যে তার মনস্কামনা পূর্ণ করবার জন্য। তো এই দৈব ওষুধ মাদুলি সমান দৈব ওষুধ বিক্রি করে বেড়াতেন তিনি। চুঁচুড়োর শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম। মানে চুঁচুড়ো একটা জায়গার নাম, শচীশ কবিরাজ। কবিরাজ বলতে কি তোমরা জানো, কবিরাজ কাকে বলে? তারাও ওষুধ দেন। সেই কবিরাজ তাকে রেখেছিলেন মাইনে দিয়ে, আর রাহা খরচ মানে থাকার খরচ পেতেন। অল্প বয়সে প্রথম চাকরি পেয়েছিলেন, তাই খুব উৎসাহ, মানে খুব উৎসাহের সাথে তিনি কাজ করতেন। জীবনের প্রথম চাকরি, সেই জন্য খুব উৎসাহের সাথে কাজ করতেন। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, আর তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকতো। তিনি বলছেন লেখকের কি ড্রেস ছিল, ড্রেস কোড যেটাকে বলে, সেগুলো কি ছিল? তার চাকরির প্রধান শর্ত ওই ড্রেস পরেই চাকরি করতে হবে। সাধুদের মতো একটা ড্রেস ছিল, গিরিমাটির রঙে। গিরিমাটি মানে কি? সাধুরা কি পরে? ওই গিরিমাটি মানে গেরুয়াই হবে, গেরুয়া রঙের কাপড় ছিল, আর পায়ে ক্যাম্বিসের জুতো ছিল, গলায় মালা ছিল, আর হাতে ক্যাম্বিসের ব্যাগে ওষুধ টষুধ থাকতো, মাদুলি এবং অন্যান্য ওষুধ থাকতো। বছর তিনেক সেই চাকরি করি, তারপর শরীর সইল না বলে ছেড়ে দিলুম। এবার যাচ্ছি বর্ধমান জেলার মেমোরি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়, মাখমপুর শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিল শচীশবাবু শ্বশুরের ছেলেপিলে না থাকায়। আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করতে। বছর তিনেক ওই চাকরি করার পর তিনি, তার ওই ঘুরে ঘুরে চাকরি করতে হয়, তো এইসব বিক্রি করতে হয়, তো শরীর দিচ্ছিল না, সেই জন্য এটা ছেড়ে দিলেন। এবার যাচ্ছি কিন্তু তারপরেও শচীশ বাবুর কাছে যে কাজ করতেন, তিনি বর্ধমান জেলায় মেমারি স্টেশনের কাছে তার শ্বশুর বাড়ি ছিল, মাখমপুর বলে। মেমারি স্টেশনের কাছে মাখমপুর বলে একটি জায়গা, সেখানে একটা গ্রাম ছিল, সেখানে শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি ছিল। তার যেহেতু শ্বশুরের কোনো ছেলে বা সন্তানাদি ছিল না, শ্বশুর তার মেয়েই ছিল, তার মানে কি তার মেয়েকে উনি বিয়ে করেছেন, সেই জন্যই শ্বশুর। সেই জন্য শ্বশুর বাড়ির সমস্ত সম্পত্তি ওই শচীশ কবিরাজ পেয়েছেন। এবার সেই সম্পত্তি জমি জমার যে পৌষ কিস্তির জমি জমার যে খাজনা, বা জমি জমা যেগুলো, জমি জমাতে যা যা
উৎপন্ন হয়েছে সেসব টাকা পয়সা আদায়ের জন্য লেখককে পাঠিয়েছিলেন, জমি জমার খাজনা আদায়ের জন্য। হ্যাঁ, যতটা পারে আদায় করার জন্য পাঠিয়েছিলেন সেই মাখনপুরে। কিন্তু তাহলে পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো পাবো, আমি পাবো। তাই বলছে ওখানে ওষুধ জমি জমার খাজনা আদায়ের কাজে গেছিলেন, কিন্তু তবুও তার পরনে গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ক্যাম্বিসের ব্যাগ সবই নিয়ে যেতে হয়েছিল। কারণ রাস্তাঘাটে যদি দু একটা বিক্রি করতে পারে তাহলে তার কমিশনটা যত বিক্রি করবে তত তো কমিশন পাবে, সেই জন্য ওগুলো নিয়ে গেছিল। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি, হেঁটেই চলেছি। পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়লো, সেখানে কিছু খেয়ে দিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল। দেরিও হলো বিশেষ করে সেই জন্য। আর একটা বাজার পড়লো, সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই। এইসব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলে মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ 3 দূরে, জায়গাটা ভালো নয়। তাই গ্রামে ওষুধ বিক্রি করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। সে দেরি হওয়াতে বাজারে যখন গেল, বাজারের অনেকে বললেন আপনার কিন্তু যেখানে যাচ্ছেন সেখানে যেতে রাত্রি 9টা বেজে যাবে, আর ওইখানে যেতে অত রাত্রিবেলা হলে ওখানে যাওয়াটা উচিত নয়, কারণ ওখানে ফাঁসুড়ে ডাকাত থাকে। ফাঁসুড়ে ডাকাত কি? ফাঁসুড়ে ডাকাত হলো তখনকার দিনে এক ধরনের ডাকাত। তারা সব অচেনা লোক দেখলে, অচেনা কেউ অন্য গ্রাম থেকে আসছে এরকম অচেনা কেউ দেখলে তাদের কাছ থেকে সর্বস্ব তুলে নিয়ে তাদের কাছ থেকে কেড়ে কুড়ে নিয়ে সেটা তাকে আবার অনেক সময় তাদের মেরেও ফেলতো। এরকম ফাঁসুড়ে ডাকাত ছিল। তাই ওরা বলেছিল যে আপনি সন্ধ্যে যেহেতু রাত্রি হয়ে যাবে সেই জন্য আর এগোতে বারণ করেছে ওরা, কারণ যেতে অনেকটা সময় লাগবে আর জায়গাটাও ভালো না, তাই সাবধান করে দিচ্ছিল। বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা। সন্ধে প্রায় হয় এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ঢিপ ঢিপ করে উঠলো। দিঘির ওপারে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই। অন্ধকার হওয়ার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? তো দিঘির ওদিকে একটা সঞ্জয়পুর বলে একটা গ্রাম আছে। সবাই বলে ওইখানে আপনি বিশ্রাম নিয়ে নেবেন, তারপরে যাবেন। কিন্তু সঞ্জয়পুরের আগেই সন্ধে নেমে গেছে, কারণ ওনার যেতে একটু দেরি হয়ে গেছিল। তাই সেই রাত্রে আশ্রয় নেওয়ার কথা বলে দিয়েছিল যে সঞ্জয়পুরে, সেখানে আর যাওয়া হলো না। অন্ধকার হয়ে যাওয়াতেই সঞ্জয়পুর আর খুঁজে পেলেন না, কারণ সঞ্জয়পুরে যাওয়ার আগেই সন্ধে নেমে এসেছিল। মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওজন বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়াতে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করছিলুম, দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়? মানে মানুষরা যে ভয় করে দেখিয়েছিল বাজারের লোকেরা, যে দিঘির ওখানে অনেক লোক ফাঁসুড়ে ডাকাত থাকে, হ্যাঁ ওখানে ওখানে যাবে না, কিন্তু দিঘিটা দেখে ওনার সেরকম মনে হয়নি। সেই জন্য বলছে মানুষ যে কেন এত ভয় পায়, আমার তো সেরকম ভয়ের কিছু লাগছে না। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে। নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা, কি ভয়টাই দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গায়ের গরু বাছুর চড়ছে মাঠে, কেন এসব জায়গায় বিপদ থাকবে? তা দিঘির ওখানে দেখলো দিঘির পাড়ের পেছনে একটা গ্রাম আছে একটু দূরে, এবং ফাঁকা মাঠও আছে, সেখানে গরু বাছুর চড়ছে। তাই বলছে এখানে গরু বাছুর যখন চড়ছে নিশ্চয়ই লোকজনও আছে, তাহলে লোকজন থাকলে নিশ্চয়ই বসতি আছে এখানে সামনাসামনি।
তো বসতি থাকলে সেখানে ভয় ভয় কিসের? তাই উনি একটু আশ্বস্ত হলেন এইসব এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক কারণে একটু আশ্বস্ত হলেন। আমি এইরকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল। মানে কি মাংসপেশি বেশ সবল বলতে কি, বেশ হাড় মাংস ভরা এবং কি বলবো, ওদিকে মানে যে বৃদ্ধ বেশ শক্ত সমর্থ, যেটাকে বলা হয়। হ্যাঁ, বয়স হলে যেরকম ঝুঁকে যায় সেরকম নয়, লম্বা নিটোল এবং বৃদ্ধ তো বেশ শক্ত সমর্থ দেখে উনি একটু আশ্বস্ত হলেন। বলিষ্ঠ গড়নের বলতে কি, ওই শক্ত সমর্থ। তাই বলছে এই বয়সেও মাংসপেশি বেশ সবল, মানে মাংসপেশি এখনো সেরকম নষ্ট হয়নি বা বয়স্ক লোকেদের মতো হয়নি, শক্ত সমর্থ লোকই মনে হচ্ছে। গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটি লাঠি। বৃদ্ধ আমায় বলল, ঠাকুরমশাই কোথায় যাবেন? যাব মাখনপুর। মাখনপুর? সে যে এখন 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? শচীশ কবিরাজের বাড়ি। তো শচীশ কবিরাজের বাড়ি সবাই জানে। শচীশ কবিরাজ মানে শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি ওটা যদিও, কিন্তু যেহেতু তার কেউ নেই তাহলে ওর শচীশ কবিরাজেরই বাড়ি। ঠাকুরমশাই কি কবিরাজের গোমস্তা? গোমস্তা মানে কি, মানে যে সম্পত্তির দেখাশোনা করে সে, তাদেরই বলা হয় গোমস্তা। তাই বলছে আপনি কি ওই সম্পত্তির দেখাশোনা করেন, মানে ওই খাজনা আদায় যারা করে, দেখাশোনা করে আর খাজনা আদায় করে, এদেরই গোমস্তা বলা হয়। তাই বলছে ঠাকুরমশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নয়, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে। এ অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? ওই ভদ্রলোক বলছেন ঠাকুরমশাই ওনাকে, যে লেখককে, যে এখানে কাউকে চেনেন, আপনার বাড়ি কোথায়? কোথায়? আমি ওদিকে কখনো আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও নেই। মাখনপুরে নতুন যাচ্ছি, সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না। তাই বলছে যে আমি এদিকে আসিনি কখনো, এখানকার কাউকে চিনি না। তখন ওই ভদ্রলোক বলছেন, মাখনপুরেরও তার মানে কেউ আপনাকে চেনেন না? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে। তারপর আমায় বললে, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আমরা যাতে বারুই, জল আর্চনীয় জল আচরণীয়, আপনার অসুবিধা হবে না। চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বান্না করে খাবেন। আসুন দয়া করে। মানে কি, বয়স্ক ভদ্রলোক ওনাকে ওনাকে ডাকলেন যে অনেক রাত্রি হয়ে গেছে তো, রাত্রি, আর ওইখানে মাখনপুরে যেতেও রাত্রি হয়ে যাবে, তাই আমার বাড়িতে এসে এই রাত্রিটুকু কাটিয়ে যান। আর যেহেতু উনি ঠাকুরমশাই, আর উনি বারুই, মানে কি উনি জাতে বারুই, মানে নিচু জাত। তখনকার দিনে তো নিচু যারা ঠাকুরমশাই, ব্রাহ্মণ যারা, তারা নিচু জাতের লোকের বাড়িতে খেতেন না। তাই উনি বলছেন আমার বাড়িতে আলাদা রান্না করার ব্যবস্থা আছে, আপনি সেখানে রাত্রিবেলাটা নিজে কিছু রান্না করে খাবেন, হ্যাঁ, এবং থাকবেন। এই বলে দয়া করে আসুন বলে তাকে ডেকেছেন। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যিই তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করে এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সম্মুখ আধার রাতে আমায় যেতেই তো হতো মাখনপুরে 3 ক্রোশ হেঁটে। বলছে সে তখনকার লোকেরা সে অন্য রকমের অন্য রকমের ছিলেন। রাত্রি হয়ে গেছে, পথে অচেনা লোক দেখলে তাকে থাকার জন্য উম আমন্ত্রণ জানাচ্ছেন। তাই তিনি ভাবছেন যে লোকটি তার ভালোই লেগেছে। এবং তারপর তিনি বলছেন, এত রাত্রে আমি এই 3 ক্রোশ দূর হেঁটেই বা যাবো কি করে এই অন্ধকারে? তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে উনি যখন ডেকেছেন, যাওয়া যেতে পারে। ওনার কথাটা উনি মনে মনে ভাবছিলেন। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। মানে মাঠের পূর্ব প্রান্তে ওই বৃদ্ধের বাড়ি, তার নাম হলো নফরচন্দ্র দাস। এবং উনি যখন মানে ওই বাড়ির সামনে, ওনার বাড়ির ওখানে চণ্ডী মণ্ডপ আছে, সেখানে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠলো। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা
ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। তিনি যখন চণ্ডীমণ্ডপে গেছেন, কুকুরের ঘেউ ঘেউটা শুনলেন, ঘেউ ঘেউ করে উঠলেন, তারপরে যেন ওনার একটা মনের মধ্যে কিরকম অনুভূতি হলো যে তিনি কোনো গৃহস্থের বাড়িতে আসেনি, তিনি যেন একটা শ্মশান ভূমিতে এসেছেন। কারণ ওখানকার মানে কুকুরের চিৎকারটা তার মঙ্গলসূচক মনে হয়নি, অমঙ্গলসূচক মনে হয়েছিল। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। অবস্থাপন্ন মানে বেশ ধনী ব্যক্তি। বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়ালঘর, বলদ ও গাইয়ে প্রায় 20-22টা। গাইয়ে বলতে গরু, গরু প্রায় 20-22টা, গোয়ালঘর আছে গরু থাকার। আর গোলা বলতে কি, যেখানে ধান রাখা হয় সেই ধান রাখার স্থানকে গোলা বলা হয়, ধানের গোলা। হুম, সে অনেকগুলোই গোলা আছে, তিনটে বড় বড় গোলা আছে, আর গোয়ালঘর আছে, আর 20-22টা গরু আছে। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় আটচালার ঘর, বাইরে এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি। মানে অন্তঃপুরে মানে ভেতরের দিকে 3-4টে ঘর আছে, আর 4খানা বড় বড় আটচালার ঘর আছে। মানে থাকার ঘর, আটচালা বলতে কি, আহ ঘরের ওপরে যে চালটা হয় না, সেগুলোকে আটচালা, আটচালার চাল থাকে, হ্যাঁ, গ্রামের দিকে থাকে শেড যেগুলো। তো সেই আটচালার ঘর আছে, আর বাইরে এই চণ্ডীমণ্ডপ, তার পাশে একখানা কুঠুরি। কুঠুরি মানে ছোট্ট ঘর আছে। আমার কথা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরেকটু ভালো করে শুনতে হবে। মানে ঠাকুরমশাই বা লেখক যিনি লিখছেন, লেখক বলছেন আমার কথা, মানে লেখকের কথা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা ভালো করে বুঝতে হবে। কুঠুরিটা কি? কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটি কামরাও বলা চলে। মানে চণ্ডীমণ্ডপের সাথে অ্যাটাচ একটা ঘর। কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছনের দিকের সঙ্গে সংলগ্ন, অথচ দোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে সম্পর্ক চলে গিয়ে একটা ভেতরের বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়। মানে ঘরটা এমন ছিল, চণ্ডীমণ্ডপের পেছনের দিকে সংলগ্ন, অথচ দোর বন্ধ করলে, দরজা বন্ধ করলে ঘরের বাইরের সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে, ঘরের বাইরের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকে না। মানে পুরো ওই ঘরের বাইরে কি হচ্ছে না হচ্ছে তিনি আর বুঝতে পারবেন না। তাই বলছে ভেতরের বাড়ির একখানা ঘরে সামিল হয়ে দাঁড়ায়। শুধু ওই ঘরের সঙ্গে ভেতরের বাড়ির একটা ঘরের সঙ্গে সংলগ্ন, সামিল হয়ে দাঁড়ায়, একটা ঘর বোঝা যায়, ভেতরের বাড়ি থেকে ওই ঘরে আসা যায়। আমায় বাসা দেওয়া হলো এই কুঠুরিতে, মানে ওই কুঠুরিতেই ঠাকুরমশাইকে থাকতে দেওয়া হলো। কুঠুরির একপাশে ছোট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুরমশাই রান্না চাপান, আর রাত করেন কেন? মানে ঠাকুরমশাইকে রান্না চাপাতে বলছে, মানে রান্না করতে বলছেন। কারণ ঠাকুরমশাইকে তো নিজেকেই রান্না করতে হবে, ওনারা তো নিচু জাতি, সেই জন্য ওনারা রান্না করে দেবেন না, ওনাদের রান্না তো ঠাকুরমশাই খাবেন না। সেই জন্য ঠাকুরমশাইকে নিজেকেই রান্না করতে বলছেন। আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। একটি বউ যখন রান্না করতে যাচ্ছে, বলছে ওই ঘরটার সঙ্গে ভেতরের ঘরের একটা মানে সম্পর্ক সংলগ্ন আছে, ভেতরের ঘরে যাওয়ার একটা রাস্তা আছে। তাই উনি দেখলেন ভেতরের ঘর থেকে একটি বউ এত ঝাঁটা নিয়ে এক গাছা বলতে এত না, এক গাছা বলতে একটা ঝাড় দিতে যেরকম ঝাঁটা লাগে, সেরকম এক গাছা ঝাঁটা নিয়ে আসছেন, এবং তার ঘরে রান্না চালার সামনের দিকে ঢুকে ঝাঁট দিতে লাগলো। তো আজকে তোমরা এই পর্যন্তই পড়ো, খুবই ইন্টারেস্টিং। ওই বউটি কে, এবং উনি ঠাকুরমশাইয়ের কাছে এসেছেন কেন, বা কিসের জন্য ঠাকুরমশাই ওই বউটিকে কি নজরে দেখছেন, বা বউটিই বা ঠাকুরমশাইকে কোনো কথা বলার জন্য এসেছে, না বউটির কোনো কাজ করতে দেওয়ার, ঠাকুরমশাইয়ের কোনো কাজ করার জন্য এসেছেন, সেটা পরের পার্টটা পড়লেই বুঝতে পারবে। তো পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেব। এই পর্যন্ত তোমরা মানে আর একবার ভালো করে পড়ে নাও, খুবই ইন্টারেস্টিং।
এবং খুবই রহস্যজনক কতটা নয়, তবুও রহস্যজনকও একটু বটে, সামান্য এই মুহূর্তে রহস্যই লাগছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের পরের পার্টটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।